নমস্কার সকলকে, ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গি এবং আজকে আমরা চলে এসেছি। নমস্কার সকলকে, ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গি এবং আজকে আমরা চলে এসেছি 12th অফ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। সাউন্ড ওকে? চলো, ওয়েলকাম টু অল, সকলকে ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। টুয়েলথ অফ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করতে চলে এসেছি। গুড ইভিনিং টু এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস উইদাউট ডিলে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন, where was the conquest military exercise 2025 held? conquest military exercise টি রিসেন্টলি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে conquest military exercise? চলো, ওকে, কেউ এ বলছে, এ কি করে হয়? আমার মনে হয় ইট ইজ আ ভেরি ইজি প্রশ্ন, এটা নিয়ে এটা মনে থাকা উচিত। ঠিক আছে, সঠিক উত্তর যারা যারা দিয়েছো একদম ঠিক বলেছো, অপশন বি উলান বাটার, যেটা কিনা কোথায় অবস্থিত? উলান বাটার। চলো, মঙ্গোলিয়ার 40 মেম্বারের ভারতীয় আর্মি কন্টিনজেন্ট রিসেন্টলি মঙ্গোলিয়ার উলান বাটারে গেছে, যেখানে কিনা 11ই জুন তারা কনকোয়েস্ট নামক একটি মিলিটারি এক্সারসাইজ, যেটা বেসিক্যালি মাল্টি ন্যাশনাল একটা মিলিটারি এক্সারসাইজ, তার 12তম এডিশনে কিন্তু যোগ দিতে গেছে। এই এক্সারসাইজটি 14ই জুন থেকে শুরু হয়েছে এবং 28শে জুন অবধি কিন্তু এই এক্সারসাইজটি চলবে এবং এটা বেসিক্যালি ইউনাইটেড নেশন পিস কিপিং যে সমস্ত নেশনস গুলো আছে সেই সমস্ত দেশগুলো কিন্তু এই এক্সারসাইজটিতে অংশগ্রহণ করে বেসিক্যালি মহড়ার জন্য। ভারতীয় আর্মি প্রায় আরো 12টা আর্মি, 12-13টা আর্মির সাথে মঙ্গোলিয়ায় এই কনকোয়েস্ট এক্সারসাইজ 2025-এ জয়েন করতে গেছে। এই এক্সারসাইজটি 2003 সালে প্রথম শুরু হয়েছিল অ্যাজ আ বাইল্যাটারাল এক্সারসাইজ, মানে দুটো দেশের মধ্যে, ইউএসএ এবং মঙ্গোলিয়া। পরবর্তীকালে ইউএসএ, মঙ্গোলিয়া ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশগুলো, মেনলি যারা পিস কিপিং এক্সারসাইজ, ইউনাইটেড নেশনের পিস কিপিং এক্সারসাইজ গুলোতে জয়েন করে, তারা 2006 অনার্স কিন্তু এটাতে জয়েন করতে থাকে। ঠিক আছে, চলো, question number 2, where will India's first Vande Bharat rail maintenance depot started? ভারতবর্ষের প্রথম বন্দে ভারত রেল মেইনটেনেন্স ডিপো কোথায় স্টার্ট হতে চলেছে? গুড ইভিনিং টু অল, গুড ইভিনিং। বন্দে ভারত এক্সপ্রেস গুলোকে যেখানে রেখে মেইনটেইন করা যাবে এমন ডিপো ভারতের কোথায় তৈরি হতে চলেছে? কোনো উত্তর পাচ্ছি না কেন? ওকে, আচ্ছা, রাজস্থান, রাজস্থান, আচ্ছা আমার কাছে উত্তরগুলো আসছিল না গো। একদম সঠিক, ইট ইজ রাজস্থান। ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু ভারতের প্রথম ডেডিকেটেড মেইনটেনেন্স ডিপো বন্দে ভারত এক্সপ্রেসের জন্য তৈরি করা শুরু হয়ে গেল রাজস্থানের ভগত কি কোঠি জায়গাতে, যেটা রাজস্থানের যোধপুরে অবস্থিত। টোটাল 5টা এরকম মেইনটেনেন্স ডিপো বন্দে ভারত এক্সপ্রেসে তৈরি করা হবে এবং তার মধ্যে প্রথমটা কিন্তু শুরু হয়ে গেছে কাজ রাজস্থানে। এইটা বন্দে ভারত এক্সপ্রেস গুলোকে, ভারতের বিভিন্ন রিজিয়ন থেকে বন্দে ভারত এক্সপ্রেস গুলো এখানে এসে থাকবে, মেইনটেইন হবে। এটা প্রায় 600 মিটার লম্বা এবং এখানে 3টে লাইন আছে, মানে একসাথে 3টে ট্রেনের মেইনটেনেন্স কিন্তু করা যাবে। এই প্রজেক্টটা আপাতত রাজস্থানে যোধপুর রেলওয়ে ডিভিশন স্টার্ট করছে এবং এটা এই বছরেরই শেষ অবধি অপারেশনাল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিসেন্টলি তার নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে? চেঞ্জ করা হয়েছে, এইটা কোন রাজ্যে অবস্থিত? আমি একটু ভুল বললাম, কোন
রাজ্যের পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নাম চেঞ্জ করা হয়েছে? নামটা চেঞ্জ করে কি হবে সেটাও তোমরা বলতে পারো। এমপি একদম পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্টলি রাজা ভবহুত সিং এর নামে, যিনি কিনা একজন 19শো শতকের একজন ট্রাইবাল আইকন ছিলেন, তার নামে কিন্তু রিসেন্টলি এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটির নামকরণ করেছেন। উনি 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় গারিলা ওয়ারফেয়ারের একজন ইনি প্রধান নেতৃত্ব ছিলেন। তাতিয়া টোপির সাথে থেকে ইনি গরিলা যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের এগেনস্টে, এবং 1860 সালে ব্রিটিশরা এনাকে এক্সিকিউটও করে। তো এনার উদ্দেশ্যে কিন্তু রিসেন্টলি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটির নাম চেঞ্জ করে রাজা ভবহুত সিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয়েছে। এইটা বেসিক্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি মধ্যপ্রদেশের যে সাতপুরা রেঞ্জ আছে সেখানে অবস্থিত, এবং এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই কিন্তু ধূপগড়, যেটা সাতপুরার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটি কিন্তু অবস্থিত, ঠিক আছে, যেটা 1352 মিটার অ্যাবভ সি লেভেলে অবস্থিত। চলো নেক্সট, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ 2025? ইউনাইটেড নেশনের তরফ থেকে সাসাকাওয়া প্রাইজ 2025 রিসেন্টলি কাকে দেওয়া হয়েছে? बिरला, अच्छा চলো এ বলছো একদম সঠিক উত্তর কিন্তু বিড়লা নয়, মৃত্যুঞ্জয় মহাপাত্র। মৃত্যুঞ্জয় মহাপাত্রকে কিন্তু রিসেন্টলি এই সাসাকাওয়া প্রাইজ দেওয়া হয়েছে 2025-এ। ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ কাকে দেওয়া হয়েছে? মৃত্যুঞ্জয় মহাপাত্রকে, যিনি আমাদের ভারতবর্ষের আইএমডি ডিরেক্টর জেনারেল অফ মেট্রোলজি ডিপার্টমেন্ট এট ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি তে ডিরেক্টর জেনারেল পজিশনে আছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তাকে কিন্তু তার মেইনলি ডিজাস্টার রিস্ক রিডাকশন যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে তার জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। 1986 সালে মেইনলি এটা নিপন ফাউন্ডেশনের তরফ থেকে এই অ্যাওয়ার্ডটি মানে তৈরি করা হয়, এবং ইট ইজ দি হাইয়েস্ট ইন্টারন্যাশনাল অনার ইন ডিজাস্টার রিস্ক ফিল্ড। ডিজাস্টার রিস্ক ফিল্ডে হাইয়েস্ট ইন্টারন্যাশনাল অনার হচ্ছে এই ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ, এবং এইটা এই বছর কিন্তু দেওয়া হলো আমাদের আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল শ্রী মৃত্যুঞ্জয় মহাপাত্রকে। এই বছর এই অ্যাওয়ার্ডের থিম ছিল কানেক্টিং সায়েন্স টু পিপল, এবং এটা মেইনলি মানে হাইলাইট করেছে যে সাইক্লোন যে ফোরকাস্ট সেটা কত ভালোভাবে মানুষকে দেওয়া যেতে পারে বা মানুষকে পৌঁছাতে পারে, যাতে মানুষ বলো, গভর্নমেন্ট বলো, বিভিন্ন ইনস্টিটিউশন বলো, তারা সাইক্লোনের জন্য তৈরি হতে পারে। দেখো এখন যেহেতু আইএমডির যদি তোমরা বলো এনআর মানে ইনি জবের থেকে ডিরেক্টর জেনারেল হয়েছেন, বা ইনি আইএমডি তে যখন ছিলেন ডিরেক্টর জেনারেল না অন্য পদেও ছিলেন, তখন কিন্তু ইনি এই যে সাইক্লোন যে অ্যালার্ট আগে থেকে আমরা পেয়ে যাই, আগে ভেবে দেখো যে কয়েক বছর আগে আর এখন আমরা কিন্তু সাইক্লোন হওয়ার প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগে জানতে পেরে যাই যে সাইক্লোন আসছে। ইভেন মোর দ্যান দ্যাট টাইম, প্রায় 1 মাস আগে অনেক সময় জানা যায় যে এরকম একটা সাইক্লোন হয়তো আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এরিয়াগুলোতে প্রপার প্রিভেনশন নেওয়া যায়, সেটা মানুষ যারা আছে তাদেরকে অন্য জায়গায় শিফট করানো যায়, মানুষ পশু যারা আছে বা সেখানে অ্যালার্ট ফিশারম্যান যারা আছে তাদের অ্যালার্ট করা যায়। ফলে একটি সাইক্লোনে আজ থেকে 10 থেকে 20 বছর আগে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হতো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু অনেকটা কম ক্ষয়ক্ষতি হয়। তো সেই কারণে বলছি ইনি আমাদের ভারতবর্ষ সাইক্লোন রিডাকশনের ক্ষেত্রে কিন্তু এনার অন্যতম একটি গুরুত্ব ভূমিকা আছে। When was International Day of Play celebrated? আন্তর্জাতিক প্লে ডে আমরা কোন দিন সেলিব্রেট বা অবজার্ভ করে থাকি? না
এটা যদি তোমরা একটু নিজেরা মনে করো তাহলে দেখবে এখন অনেক আগে থেকে সাইক্লোন বা যে কোনো নিম্নচাপেরও আমরা ডেটা জানতে পারি। ইভেন তোমরা লাইভ ম্যাপ দেখতে পারবে যে নিম্নচাপটা ধীরে ধীরে প্রতি ঘন্টায় কোন দিকে সরে যাচ্ছে, সেই লাইভ ম্যাপ আমরা পাই এখন। কিন্তু আগে কিন্তু এত ভালো টেকনোলজি ছিল না। হ্যাঁ, একদম। চলো, একদম যারা যারা বলেছো ইট ইজ দি 11ই জুন ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, গ্লোবাল সেলিব্রেশন। এবং বুঝতেই পারছো ছোট বাচ্চাদের অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত বয়সের মানুষের জন্য খেলাধুলার যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে আরো বেশি করে মানুষের নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে ইন দিস ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল যুগে এখন বাড়িতে বাচ্চারা খেলে না, তারা মোবাইল নিয়ে বসে থাকে। ইভেন মা বাবারও অভ্যাস এমন হয়েছে যে ধুর বাবা ঘ্যান ঘ্যান করছে, একটা কিছু চালিয়ে ওকে মোবাইলটা দিয়ে দাও, ব্যাস she or he will be busy। কিন্তু এটা ঠিক না। আউটডোর অ্যাক্টিভিটিস এবং ইনডোর অ্যাক্টিভিটিস এর যেমন একটা মেন্টাল এফেক্ট আছে, ঠিক সাথে সাথে কিন্তু ফিজিক্যাল এফেক্টও আছে, বাট সেটা থেকে ধীরে ধীরে আমরা দূরে সরে যাচ্ছি। এই বছর এই দিনটির থিম হচ্ছে চুজ প্লে এভরি ডে। এই দিনটা রেকগনাইজড হয়েছিল বাই দি ইউনাইটেড নেশন কনভেনশন অন দি রাইটস অফ দি চাইল্ড, স্পেসিফিক্যালি আন্ডার 31, যেখানে বলা হয়েছে যে প্রত্যেক বাচ্চার, এটা ইউনাইটেড নেশনের যে রাইটস অফ দ্য চিলড্রেন যে কনভেনশন আছে, সেখানে আর্টিকেল 31-এ কিন্তু এই খেলাধুলাটাকে তাদের একটা অধিকার হিসাবে গণ্য করা হয়েছে। বলছে যে প্রত্যেক বাচ্চার কিন্তু রাইট আছে রেস্ট নেওয়ার, লেজার টাইম পাওয়ার, খেলাতে ইনভলভ হবার এবং রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে তাদের এজ অনুযায়ী ইনভলভ হবার, এবং এটা সেই বাচ্চার রাইট। ইন্টারন্যাশনাল ডে অফ প্লে প্রথমবার 2024 সালে কিন্তু অবজার্ভ হয়েছিল, মানে দিস ইজ দ্য সেকেন্ড ইয়ার। ঠিক আছে, চলো, which city has recently become the leopard capital of India? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে চিতাবাঘ রাজধানী, চিতাবাঘের রাজধানী কোন শহরকে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে? চিতাবাঘের রাজধানী একদম মুম্বাইকে ক্রস করে বেঙ্গালুরু কিন্তু চিতাবাঘের রাজধানী হয়ে উঠেছে অ্যাজ ইন টার্মস অফ মেট্রোপলিটন সিটি। ঠিক আছে, নতুন একটা ক্যামেরা ট্র্যাপ সার্ভে করা হয় 2024-25 ধরে, এবং এটা হোলেমাথি নেচার ফাউন্ডেশন সার্ভেটা করেছে, এবং সেই সার্ভেতেই রিভিল হয়েছে যে বেঙ্গালুরুতে ওয়াইল্ড লিওপার্ডের পপুলেশন কিন্তু 80 থেকে 85 হয়েছে, এবং এটা কিন্তু মুম্বাইয়ের যে 54টা লিওপার্ড দের পপুলেশন, মানে 80 থেকে 85টা ওয়াইল্ড লিওপার্ড হয়ে গেছে, যেটা মুম্বাইতে 54তেই দাঁড়িয়ে আছে। সব থেকে বেশি ওয়াইল্ড লিওপার্ড পাওয়া যায় বানেরঘাটটা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। রিসেন্টলি 18 countries have ratified the High Sea Treaty. How many members are there in this treaty? Recently আরো 18টা দেশ এই হাই সি ট্রিটি সাইন করেছে। তো টোটাল এখন অবধি কতগুলো দেশ হাই সি ট্রিটি সাইন করলো? সি, ওকে, 49, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার 49। প্রথমে আমি একটু তোমাদের ছোট্ট আইডিয়া দিয়ে দিই যে হোয়াট ইজ হাই সি। হাই সি হচ্ছে সমুদ্র বা মহাসমুদ্রের এমন অংশ যেটা কোনো দেশের টেরিটরির মধ্যে আসে না, এবং আমাদের ভারতবর্ষ না, আমাদের পৃথিবীতে ম্যাক্সিমাম জলভাগ কিন্তু হাই সির মধ্যে পড়ে। 18টা দেশ রিসেন্টলি এই হাই সি ট্রিটিকে র্যাটিফাই করেছে, ফলে টোটাল হাই সি ট্রিটি র্যাটিফিকেশন কান্ট্রির সংখ্যা 49 হয়ে গেছে। টোটাল 60টা দেশের র্যাটিফিকেশন লাগবে এই হাই সি ট্রিটিটাকে এনাক্ট হওয়ার জন্য বা লাগু হওয়ার জন্য। তো এখনো 11টা দেশ কিন্তু এই ট্রিটি সাইন করার ক্ষেত্রে পিছিয়ে আছে। আমাদের ভারতবর্ষ 2024 সালে এই হাই সি ট্রিটি, যেটা বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন এগ্রিমেন্ট নামেও পরিচিত, সেটাকে এন্ডোর্স করেছিল এবং সবাইকে আহ্বান জানিয়েছিল যে তারা যাতে এই ট্রিটিটি সাইন করে। ঠিক আছে, এইটা বেসিক্যালি একটি গ্লোবাল এগ্রিমেন্ট
যার প্রধান উদ্দেশ্য হচ্ছে হাই সি, মানে সেই হাই সিতে যে মেরিন ডাইভার্সিটি আছে তাদের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই ট্রিটির প্রধান উদ্দেশ্য। মানে যে জলভূমির কোনো দেশের আওতায় পড়ে না বা দেশের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, সেই অংশের জলভূমিতে যে বায়োডাইভার্সিটি বা জলজ প্রাণী বা উদ্ভিদ আছে তাদেরকে রক্ষা করা, কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ক ফ্রেমওয়ার্ক একটা তৈরি করা হয়েছিল, যেটা ইউনাইটেড নেশন কনভেনশন অফ দি ল অফ দি সি আনক্লজ নামে পরিচিত। এটা আমরা একটু দেখে নিই যে 1958 সালে যে জেনেভা কনভেনশন হয়েছিল, যেটার প্রধান একটি বিবেচ্য বিষয় ছিল হাই সি। হাই সি কি? পার্ট অফ দি সি দ্যাট আর নট ইনক্লুডেড ইন দি টেরিটোরিয়াল ওয়াটার্স অর দি ইন্টারনাল ওয়াটার্স অফ আ কান্ট্রি, সেটা হাই সি নামে পরিচিত। It is the area beyond a country's exclusive economic zone that extend up to 200 nautical miles from the coastline. ঠিক আছে? তার বাইরে মানে যেই জলাভূমিটা বেসিক্যালি কোনো দেশের আওতায় পড়ে না সেটা হচ্ছে হাই সি। সেই হাই সিতে যে সমস্ত লিভিং বা নন লিভিং রিসোর্সেস আছে, যে বায়োডাইভার্সিটি আছে, তাদেরকে রক্ষা করার জন্য এই হাই সি ট্রিটি। কোনো কান্ট্রি বেসিক্যালি এদের ম্যানেজমেন্টের জন্য, প্রোটেকশনের জন্য মানে দায়িত্বপ্রাপ্ত নয়। The high sea cover 64% of world sea ocean and 50% of earth's surface, এবং it is one of the most vital portion of marine life. High sea treaty টা কি? এটা একটা formally called একটা agreement on conservation and sustainable use of marine biological diversity of areas beyond national jurisdiction. শর্টে এটা BBJN বা হাই সি ট্রিটি বলে পরিচিত। এটা ইন্টারন্যাশনাল লিগাল ফ্রেমওয়ার্ক পড়ে আন্ডার আনক্লজ ফর মেইনটেইনিং দি ইকোলজিক্যাল হেলথ অফ দি ওশান। এটা 2023 এ প্রথম এটি নেগোশিয়েটেড হয় এবং এর প্রধান উদ্দেশ্য টু রিডিউস পলিউশন এন্ড প্রমোট কনজারভেশন এন্ড সাস্টেইনেবল ইউজ অফ বায়োডাইভার্সিটি এন্ড আদার মেরিন রিসোর্সেস ইন দি ওশান ওয়াটার্স আউটসাইড দ্য ন্যাশনাল জুরিসডিকশন অফ এনি কান্ট্রি। আমি ছোট্ট এখানে ছবি দেখাচ্ছি। চলো, এটা যদি আমরা ওয়ার্ল্ড অফ ওশান ধরি তাহলে এইখানে এই যে ডিপ ব্লু যে পোর্শনটা আছে দ্যাট ইজ হাই সি পোর্শন। এই ম্যাপটাতে ডিপ ব্লু পোর্শন যেটা, সেইটা হচ্ছে মেনলি হচ্ছে তোমার হাই সি পোর্শন। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে হাই সি পোর্শন কতটা অংশ জুড়ে আছে। আচ্ছা, আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা আছো প্লিজ, তোমাদের যদি মনে হয় দিস ইজ আ ক্লাস যেটা দেখলে তোমাদের টাইম ওয়েস্ট হবে না, সো প্লিজ একটা হ্যাঁ, ডেটা, ইট ইজ ডেটা বাই ন্যাট জিও। আমি কোথা থেকে ডেটা পাবো বলো? ঠিক আছে, যেটা তো তোমরা একটু লাইক করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও অন্য বন্ধুদের মাঝে। ওকে, চলো। Which state has launched the বিদ্যুৎ afforestation program recently? কোন স্টেট বিদ্যুৎ afforestation program লঞ্চ করেছে? প্রোগ্রামটা একটু ইউনিক, সেই কারণে আমি এটা রেখেছি প্রশ্নে। কেরালা চল একদম কেরালা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে রিসেন্টলি বিদ্যুৎ সিড শাওয়ার, বিদ্যুৎ মানে হচ্ছে সিড শাওয়ার অ্যাফরেস্টেশন প্রোগ্রাম লঞ্চ করেছে এবং এটা ভারতের প্রথম এরিয়াল সিড বল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, কমিউনিটি ড্রিভেন ক্যাম্পেইন। এখানে মেনলি এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ড্রোনের মাধ্যমে যে জমি আছে সেখানে ওপর থেকে বীজ, বিভিন্ন গাছের বীজকে ফেলা, which is known as seed shower, যার ফলে মানে ফরেস্ট কভার বাড়বে, মানে যেটা গিয়ে মানুষ গিয়ে পোতে বীজগুলোকে, সেটা না পুঁতে ওপর থেকে সেটাকে ফেলে দেওয়া জমির মধ্যে। ঠিক আছে? এবং এই প্রোগ্রামটাই is known as বিদ্যুৎ অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের সুবিধা কি? খুব কম সময়ে অনেক বেশি জায়গায় বীজ বপন করা সম্ভব। এতে অনেক অর্গানাইজ পেতে হবে, ফুড বা সিড নষ্ট কম হবে, ফল এবং কি বলবো, অনেক
সায়েন্টিফিক মানে ওয়েতে অনেক কম সময় অনেক বেশি জায়গা কভার করা যাবে। 9 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দি রিসেন্টলি রিলিজড UNFPA State of the World Population 2025 report, what is India's population as of April 2025? 2025 এর এপ্রিল মাসে ইউনাইটেড নেশন UNFPA এর তরফ থেকে যে ডেটা দেওয়া হয়েছে তাতে ভারতের পপুলেশন কত? 9 বি। চলো, একদম বহু বছর ধরে সেন্সাস হয় না, তার ফলে অ্যাকচুয়াল পপুলেশন আমরা জানি না, যে যার মতো ইচ্ছা একটা গেস করতে শুরু করে। কিছু কখনো কখনো কিছু মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেখা যায়, সেগুলোকে মাল্টিপ্লাই করে করা হয়। তো অ্যাকচুয়াল পপুলেশন মানে ভারতের কত হয়েছে আমরা কেউই জানি না। যাই হোক, রিসেন্টলি ইন্ডিয়ার পপুলেশন আমরা দেখতে পাচ্ছি 146.39 crore as of এপ্রিল 2025 পৌঁছেছে, এবং এই ডেটাটা কিন্তু একটা সোর্স মানে ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া, ইউনাইটেড নেশনের রিপোর্ট অন দি স্টেট অফ দি ওয়ার্ল্ড পপুলেশন। এর থিম মেইনলি, এই রিপোর্টটা মেইনলি ফার্টিলিটি ক্রাইসিসের উপর ছিল। দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস ওয়াজ দি থিম অফ দিস রিপোর্ট। ইন্ডিয়া যদি দেখো যে এই পপুলেশনের নিরিখে বর্তমানে দাঁড়িয়ে ইন্ডিয়া ইজ দি মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, চায়নাকেও ক্রস করে গেছে। চায়নার পপুলেশন অ্যাজ পার দিস রিপোর্ট ইজ 141.61 crore, এবং মনে করা হচ্ছে যে আগামী 40 বছরে 170 কোটি পপুলেশন ভারতের হয়ে যাবে, এবং তারপরে গিয়ে কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়ার পপুলেশন ডিক্লাইন করতে শুরু করবে। টোটাল ফার্টিলিটি রেট যদি দেখো এখন 1.9, যেটা কিনা বিলো দি অ্যাভারেজ, কারণ অ্যাভারেজ লেভেল হচ্ছে 2.1। হোয়াট ইজ টোটাল ফার্টিলিটি রেট? টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে একজন মহিলা তার চাইল্ড বিয়ারিং এজে গড়ে যতজন সন্তানকে জন্ম দিতে পারে সেটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। 2.1 হওয়া উচিত, কিন্তু সেটা এখন ভারতের ক্ষেত্রে 1.9। তবে ভারতে যে সমস্ত রাজ্যগুলোতে এই 1.9 এটা অ্যাভারেজ ফার্টিলিটি রেট, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে অ্যাভারেজের থেকে বেশি ফার্টিলিটি রেট আছে তারা হচ্ছে মেঘালয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মণিপুর এবং বিহার। ঠিক আছে, এবং এই টোটাল ফার্টিলিটি রেটের কিন্তু কারণ হিসেবে মোর পপুলেশন বা কম পপুলেশন দেখানো হচ্ছে না। দ্য মেইন রিজন ইজ আরবানাইজেশন, মডার্নাইজেশন, মহিলাদের অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া, অনেক বেশি ক্যারিয়ারিস্টিক হওয়া, এইগুলোকে বর্তমানে কারণ হিসেবে দেখানো হচ্ছে। ঠিক আছে, চলো, the World Day Against Child Labor is observed every year on which day? প্রত্যেক বছর আমরা কোন দিন ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার হিসেবে অবজার্ভ করে থাকি? ওকে, সি। চলো, লেটস সি ইট ইজ সি। চল, 12 জুন এই দিনটা মেইনলি চাইল্ডেসটাকে রক্ষা করার জন্য এই দিনটা অবজার্ভ করা হয়, যাতে চিলড্রেনদের এক্সপ্লয়টেশন না হয় থ্রু ফোর্স এন্ড হ্যাজার্ডাস লেবার। এই বছর 2025 সালের থিম হচ্ছে প্রোগ্রেস ইজ ক্লিয়ার বাট দেয়ার ইজ মোর টু ডু, লেটস স্পিড আপ আওয়ার এফর্টস। এই দিনটা প্রথমবার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তরফ থেকে 2002 সালে অবজার্ভ হয়েছিল। 2024 এর ডেটা অনুযায়ী এখনো অবধি 138 মিলিয়ন চিলড্রেন চাইল্ড লেবারে গ্লোবালি এঙ্গেজড, এবং ভারতে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে টু অ্যাড্রেস দ্য চাইল্ড লেবার প্রবলেম। স্টিল আমরা চাইল্ড লেবার দেখতে পাই আশেপাশে, চোখ খোলা রাখলেই দেখতে পাবে, এবং অদ্ভুতভাবে আমরা কিন্তু চাইল্ড লেবার দেখেও চুপ থাকি। আর ন্যাশনাল চাইল্ড পলিসি যেমন নেওয়া হয়েছে অন চাইল্ড লেবার 1987, চাইল্ড লেবার প্রহিবিশন এন্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, rehabilitation program for affected children, free and compulsory education under RTE Act, Right to Education Act 2009. Recently, India's first underwater museum and construction of coral reef around INS Buldar has been started in which state? কোন রাজ্যে রিসেন্টলি ভারতের প্রথম আন্ডার ওয়াটার কোরাল মিউজিয়াম
তৈরি করার কাজ আইএনএস গুলজারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। মহারাষ্ট্র বলছো, চলো দেখা যাক whether it is correct or not। 11 এ অ্যাবসলিউটলি কারেক্ট, 11 এ মহারাষ্ট্র। এই প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার জলের নিচে মিউজিয়াম তৈরি করা হবে এবং একটা কোরাল রিফ তৈরি করা হবে, যেটা তৈরি করা হবে ভারতীয় নেভির ডিকমিশনড একটা নেভাল শিপ আইএনএস গুলজারকে কেন্দ্র করে, এবং এটা তৈরি করা হচ্ছে মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ কোস্টে। দেবেন্দ্র ফডনবিস চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র ভার্চুয়ালি কিন্তু এই ওপেনিং সেরেমনিতে উপস্থিত হয়েছিলেন। এই প্রজেক্টটা মেনলি মনে করা, মানে ওপেনিং সেরেমনি অফ দি প্রজেক্ট বলতে পারো, এটা মনে করা হচ্ছে যে এই বছর 2025 শেষ অবধি বা 2026 শুরুর মধ্যেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ হবে, এবং এটা মেরিন যে ইকো ট্যুরিজম সেটাকে কিন্তু বৃদ্ধি করবে, বিশেষ করে মহারাষ্ট্রের ট্যুরিজমকে কিন্তু বৃদ্ধি করবে। এই প্রজেক্ট মেনলি মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা হেল্প করা হচ্ছে মহারাষ্ট্র ট্যুরিজমকে, এবং এর জন্য মিনিস্ট্রি অফ ট্যুরিজমের তরফ থেকে 46.91 crore কিন্তু অ্যালট করা হয়েছে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দি সাস্টেইনেবল এনার্জি ফর অল ইনিশিয়েটিভ recent was launched by which organization? কোন অর্গানাইজেশন সাস্টেইনেবল এনার্জি ফর অল নামক ইনিশিয়েটিভ লঞ্চ করেছিল? এটা যদিও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন না, এটার সাথে জড়িত একটা তথ্য আছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এ কাজে লাগবে। ডি সি এ, আজকে সব অপশন পেয়ে গেছি, ডিও পেয়েছি, সিও পেয়েছি, এও পেয়েছি। চলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউনাইটেড নেশন সাস্টেইনেবল এনার্জি ফর অল। এটাই গ্লোবাল ইনিশিয়েটিভ যেটা ইউনাইটেড নেশন লঞ্চ করেছিল 2011। তাহলে জিজ্ঞেস করতে পারো যে 2011 লঞ্চ করা প্রোগ্রাম হঠাৎ আমরা কেন এখন পড়ছি 2025-এ? এটা পার্টনারশিপ, ইট ইজ এ পার্টনারশিপ ইনভলভিং গভর্নমেন্ট, প্রাইভেট কোম্পানি এবং সিভিল সোসাইটি টু প্রমোট ক্লিন অ্যান্ড অ্যাক্সেসিবল এনার্জি। গভর্নমেন্ট, প্রাইভেট কোম্পানি, সিভিল সোসাইটিকে একত্রিত করে ক্লিন এনার্জি অ্যাক্সেসিবল করা মানুষের জন্য হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য। রিসেন্টলি কেন আমরা পড়ছি 2011 নিউজ 2025-এ? কারণ রিসেন্টলি এনটিপিসি লিমিটেড, এরা যেটা কিনা আমরা জানি একটা আমাদের মহারত্ন কোম্পানি পিএসইউ, এরা কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করেছে উইথ সাস্টেইনেবল এনার্জি ফর অল টু ক্রিয়েট আ এনার্জি ট্রানজিশন রোডম্যাপ। এই কারণেই আমরা এই কোয়েশ্চেনটা এখন পড়ছি। ঠিক আছে, সো নেক্সট, শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল ইজ লোকেটেড ইন which স্টেট? কোন রাজ্যে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল লোকেটেড? দেখা যাক, সবাই বলছো সঠিক উত্তর ইটস কেরালা। একটা মিনিট একটু দাও আমাকে। চলো, সরি, এই টেম্পলটা এটা কেরালাতে অবস্থিত। এই টেম্পলটা মেনলি তিরুবনন্তপুরম শহরে অবস্থিত এবং ইট ইজ ডেডিকেটেড টু লর্ড বিষ্ণু, এবং এটা মনে করা হয় একটা মেজর পিলগ্রিমেজ সাইট। এটা কেরালা এবং দ্রাভিডিয়ান স্টাইলের মিক্স অফ আর্কিটেকচার দিয়ে তৈরি। 2011 সালে এই টেম্পলটা খুব বেশি খবরে এসেছিল। কেন? কারণ মনে করা হয়েছিল যে এইখান থেকে একটা ওয়ার্ল্ড এক্সপ্লোর করা হয়েছিল, যেখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি, গয়না গাটি, খুব দামি দামি পাথর এখান থেকে কিন্তু পাওয়া গেছিল। ঠিক আছে, এর জন্য ইন্টারন্যাশনাল নিউজে চলে এসেছিল। তো রিসেন্টলি এই টেম্পলটাতে মহা কুম্ভ ভিষেকম রিসেন্টলি পারফর্ম করা হয়েছে। এটা কি? এটা বেসিক্যালি recently performed at the famed Sri Padmanabha Swami temple in Tiruvananthapuram after 270 years.
270 বছর পর মহা কুম্ভাভিষেকম, এটা হচ্ছে একটা পদ্ধতি যেটা which is called, যেটাকে আমরা একদম সহজ ভাষায় বলতে পারি রেনোভেশন। 270 বছর পর এর রেনোভেশন হচ্ছে, মেইনলি এর যে গোপুরম বা গর্ভগৃহ যেটা, সেখানে যেখানে মেন আইডল থাকে সেই জায়গাটার রেনোভেশন ওয়ার্ক, যেটাও খুব বিধি মেনে করা হয়, সেই কাজটা রিসেন্টলি হচ্ছে, সেই কারণে এটা রিসেন্টলি খবরে আছে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান টুডে অল, এটাই ছিল সমস্ত কিছু। সম্পূর্ণ ব্যাচ অবশ্যই আশা করছি তোমাদের সবারই আছে, যাদের নেই তারা প্লিজ এটা নিয়ে নিও। সম্পূর্ণ ব্যাচ 200 টাকা ফর 1 ইয়ার, এবং আশা করি আমরা যতটা তোমাদের থেকে নিচ্ছি তার 100 গুণ বেশি তোমাদের রিটার্ন করতে পারবো। এই পার্টিকুলার ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। দেখা হচ্ছে আগামীকাল 9টাতে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো অ্যান্ড কিপ লার্নিং।